রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে তিক্ত সম্পর্ক তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় বিভিন্ন আচার আচরণে যে প্রভাব পড়ছে এবং সেগুলো সহ আমাদের মধ্যে যে গুঞ্জন গুজব, যে আলোচনা সমালোচনা, দীর্ঘদিনের যে বিতর্কর সৃষ্টি হয়ে আছে, সেই অবস্থান থেকে রোববার প্রধান উপদেষ্টা গেলেন বঙ্গভবনে, বিশেষ কারণে গেলেন এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার মধ্যকার যে তিক্ত সম্পর্কের কথা আমরা জানি, তার কি অবসান হয়েছে এই দুজন ব্যক্তির সাক্ষাৎকারের মধ্য দিয়ে? খুব কি স্বাভাবিকভাবে তাদের মধ্যকার কুশল বিনিময় হয়েছে? আগামী দিনের যে সংকটময় রাজনীতি আরো তীব্র হচ্ছে, সেগুলো অবসানের জন্য তারা কি বিশেষ কোনো আলোচনা করেছেন, বিশেষ কোনো পরামর্শ করেছেন, নাকি শুধুমাত্র হাই হ্যালো? অথবা প্রধান উপদেষ্টা কি আগের মতোই বেশ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে? কি ঘটেছে আসলে? বিষয়টি হচ্ছে, দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যেহেতু তার শপথ অনুষ্ঠান প্রথা অনুযায়ী বঙ্গভবনেই শপথ হবে, শপথ করাবেন রাষ্ট্রপতি, এবং প্রথা বা রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থাকার কথা। প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই যে তাদের মধ্যকার যে তাদের মধ্যে এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত ৫ মার্চ, যখন শিক্ষা উপদেষ্টা হিসেবে সিআর আবরার শপথ নিলেন। তারপর প্রায় ১০ মাস পর এই যে নতুন করে সাক্ষাৎ, আর এর মধ্যকার তাদের সম্পর্কের যে নানান ধরনের কিচ্ছা কাহিনী, সেগুলো তো আমরা জানি, বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখন দুজনের যেহেতু দেখা হয়েছে, স্বাভাবিকভাবে হাই হ্যালো হবে, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, কিন্তু দু একটি গণমাধ্যম আমি দেখলাম যে তারা দাবি করছে তাদের মধ্যকার যে তিক্ত সম্পর্ক বা শীতল সম্পর্ক, সেই বরফ গলেছে। কিসের ভিত্তিতে এই গণমাধ্যমগুলো এমন কথা জানালো? রাষ্ট্রপতি একান্ত সহকারী সচিব একটি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার ছবি, আলাদা সংগোপনে কথা বলার ছবি, মানে কোথাও প্রকাশ পেয়েছে? অথবা ভিডিও ফুটেজ? কি আলোচনা হয়েছে তা নাই বা শুনলাম আমরা, বা নাই বা জানতে পারলাম। কিন্তু তারা যে এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে অন্তত ২ মিনিট ৩ মিনিট বা একান্তে কথা বলছেন, এমন কোনো ফুটেজ বা ছবি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এবং অনেক ঘেটে ঘুটে আমি এ সংক্রান্ত ফুটেজ বের করার চেষ্টা করলাম, অনলাইনে বা ইউটিউবে আমি পাইনি। অনেক সময় ধরে আমি এই চেষ্টাটি করেছি, কিন্তু যেটুকু পাওয়া গেল সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ করাবেন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে। বঙ্গভবনে গেছেন প্রধান উপদেষ্টা, সেই হিসেবে রাষ্ট্রপতি হোস্ট, রাষ্ট্রপতি তাকে নিয়ে প্রবেশ করবেন এবং খুব স্বাভাবিকভাবেই দুজনে একসাথে হেঁটে ঢোকার কথা দরবার হলে। ঢুকেছেন সেভাবে, কিন্তু হঠাৎ করে যদি রাষ্ট্রপতিকে ইগনোর করে প্রধান উপদেষ্টা আগে আগে হেঁটে যান, এটা কোনো প্রথার মধ্যে পড়ে, কোনো সভ্যতার মধ্যে পড়ে? আমি সেই ফুটেজটিতে সেটিই খেয়াল করলাম যে একসাথে দুজনে ঢুকছে, একটা পর্যায়ে গিয়ে, একটা পর্যায়ে মানে কি ২-৪ সেকেন্ডের মধ্যেই দরবার হলে ঢোকার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে ইগনোর করে একেবারে তিনি দ্রুত গতিতে তার নির্ধারিত আসনের দিকে চলে গেলেন এবং এমন একটা ভাব করছিলেন যে অন্য কারোর সালামের উত্তর তিনি দিতেই পারেন। কিন্তু কোন রেওয়াজ থেকে, কোন সভ্যতা থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে এইভাবে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান? রাষ্ট্রীয় ন্যূনতম কিছু আচার তো আছেই। এবং সেই ফুটেজটি যদি কেউ দেখে থাকেন, দেখবেন ওই মুহূর্তে প্রধান উপদেষ্টার মুখচ্ছবি বেশ গম্ভীর হয়ে উঠল। তার অ্যাপিয়ারেন্সে বোঝা যাচ্ছিল যে তিনি অপমান বোধ করছেন। এটা তো সভ্যতা নয়, যেখানে বারবার আমাদেরকে সবক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্টের পর থেকে তিনি এই রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকে, যে ৫ আগস্টের পর দেশ ঐতিহাসিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ৫ আগস্টের পর থেকে দেশ বর্বরতা থেকে সভ্যতা দিকে এগিয়ে যাচ্ছে, এই কি তার সভ্যতার নমুনা?
এত হীনমন্য সম্পন্ন কোনো সরকার প্রধান মানে এই পৃথিবীর বুকে আছেন কিনা এই মুহূর্তে আমার জানা নেই। আমি দুঃখিত তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে হচ্ছে, যে এই ধরনের নিচু মানসিকতা কেন তিনি হবেন। রাষ্ট্রপতিকে তখন দেখলাম যে তিনি বেশ গম্ভীর হয়ে হঠাৎ করে যেখানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতিকে, সেইখানে তার জন্য নির্ধারিত আসনে চলে গেলেন। তার মানে কি আরো একবার অপমান করা হলো রাষ্ট্রপতিকে। বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা এই জায়গা থেকে মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 15-16 মাসের মধ্যে প্রথম সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে। সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি অপমান বোধ করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 7-8 মাস দেখা নেই, এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং সেটিও কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কেড়ে নিয়েছে মানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেড়ে নিয়েছেন। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কোনো কিছুতেই তাকে কোনো কিছু ইনফর্ম করেন না, তার সঙ্গে দেখা করেন না। এসব কথা বলতে বলতে তিনি একসময় তার অপমান বোধের কথা বললেন, জানালেন, এবং এও জানালেন যে তিনি আর পারছেন না নতুন সরকার গঠনের পর, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার আসার পরই তিনি পদত্যাগ করবেন। এবং খেয়াল রাখার মতো বিষয়, এটিও আমি আপনাদেরকে এর আগে নোটিশ করেছি, যিনি রয়টার্সকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন। আমি বলেছিলাম তফসিল ঘোষণার দিনেই কেন রাষ্ট্রপতিকে মুখ খুলতে হলো, তাও আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে। আপনাদের নিশ্চয় মনে আছে সেদিন আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছিলেন, এবং এও বলেছিলাম যে বিশেষ কারোর সিগন্যাল ছাড়া ওই গুরুত্বপূর্ণ দিনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থাকেই এই ধরনের সাক্ষাৎকার দেওয়ার কথা নয় রাষ্ট্রপতির। তিনি বিশেষ সিগন্যালের জায়গা থেকে অবশ্যই কথা বলেছেন, মুখ খুলেছিলেন। এবং এই যে তফসিল ঘোষণার বিষয়টি আমরা যদি দেখে এসেছি, এটি প্রথায় দাঁড়িয়ে গেছে, রেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণত আমরা দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, নির্বাচনের পরিবেশ সম্পর্কে তাকে অবহিত করেন এবং রাষ্ট্রপতির সম্মতি ঘোষণা করেন, হ্যাঁ তফসিল ঘোষণা করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তার কিছুই আমরা এক্ষেত্রেও দেখিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিঃসন্দেহে আমাদের মাঝে ইতিহাস হয়ে থাকবেন, অবশ্যই ইতিহাস হয়ে থাকবেন, কিন্তু ইতিবাচকভাবে নয়। তিনি এমন কিছুই বাংলাদেশের বুকে করেননি যার জন্য মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, এ কথা আমাদেরকে বলতেই হচ্ছে। ইতিহাস হয়ে থাকবেন ঠিকই, যে ধরনের নেতিবাচক রেকর্ড বিভিন্ন ক্ষেত্রে তিনি স্থাপন করে গেলেন তার জন্য অবশ্যই তিনি ইতিহাস হয়ে থাকবেন। ইউনূসের পাহারাদার চলে যাচ্ছে, নির্বাচন কি হবে? ইউনূসের পাহারাদার কাকে বলছি? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার ও দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে ফরমাল আলাপ, সেই আলাপ হয়েছে। মূলত এটি হচ্ছে বিদায় সাক্ষাৎ। আগামী কয়েকদিনের মধ্যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চলে যাবেন এবং একজন নয়া রাষ্ট্রদূত ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মনোনয়ন দিয়েছে এবং তার সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়ে গেছে। ব্রেন ক্রিস্টেনসেন, যিনি মার্কিন সিনেটেও অনুমোদন পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নিয়োগ করা হয় পৃথিবীতে কোনো দেশে, সেটি সিনেট থেকে অনুমোদন হতে হয়। কদিন আগে সিনেটেও অনুমোদন হয়ে গেছে ব্রেন ক্রিস্টেনসেনের নিয়োগটি। তিনি আগামী কয়েকদিনের মধ্যে, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আগামী 2-4 দিনের মধ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং তার পরিবর্তে নয়া রাষ্ট্রদূত খুব বেশি হলে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই বাংলাদেশে এসে যোগদান করবেন। আমি ট্রেসি জ্যাকবসনকে বলছি, ট্রেসি জ্যাকবসন ইউনূসের পাহারাদার। এমন খবরও আসলে আমরা পেয়েছি বিভিন্ন সময়ে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের এই 1 বছরকালে দায়িত্ব পালনকালে গত জানুয়ারিতে তিনি বাংলাদেশের দায়িত্বে এসছেন, যে কখনো কখনো এমন খবর পাওয়া গেছে যে মার্কিন দূতাবাস থেকে ইউনূস সরকার পরিচালিত হচ্ছে।
গণমাধ্যমে এসছে, বিদেশি গণমাধ্যমে, বাংলাদেশি গণমাধ্যমে এগুলো অনেক কিছু আসে না, কিন্তু বিদেশি গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম, যার কারণে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে আমরা বললাম যে পাহারাদার। এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এমন একটি চরিত্র, পৃথিবীর বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় এর আগেও তিনি দায়িত্ব পালন করেছেন, করে মার্কিন স্বার্থ হাসিল করেছেন। আজকে ঠিক বাংলাদেশ একটি সংঘাতময় জায়গা, এই সংঘাতময় জায়গায় ট্রেসি অ্যান্ড জ্যাকবসন দায়িত্ব পালন করে গেলেন। এখন মার্কিন স্বার্থ কতটুকু পূর্ণ করলেন এগুলো এখনো অপ্রকাশিত, কারণ ইউনূস সরকার অনেক নন ডিসক্লোজার কাজকর্ম করেছে, যেগুলো জনগণের মাঝে তো প্রকাশিত হওয়ার তো প্রশ্নই আসে না, গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এখন নয়া রাষ্ট্রদূত, সেগুলো নয়া রাষ্ট্রদূত যিনি আসছেন তিনি ইতিমধ্যে এর আগে বাংলাদেশে কয়েক বছর আগেও কাজ করে গেছেন, যার কারণে বাংলাদেশ তার কাছে অনেকটা পাঠ করা। এখন দেখার বিষয় নয়া রাষ্ট্রদূত এসে কি করেন। অন্যদিকে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ, আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হবার কথা রয়েছে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে একটা বড় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ 29শে ডিসেম্বর। এর আগে আপনারা 12টা নির্বাচন দেখেছেন বাংলাদেশে। আজকে বা মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে যে উৎসব মুখর পরিবেশ থাকে, আজকে কি সেই উৎসব কোনো জায়গায় আমরা দেখেছি? দেখিনি। এই দেখিনি বিধায় আসলে নির্বাচনটা হবে কিনা সংশয়, সন্দেহ দানা বাঁধছে। আমি অনেক বক্তব্যে, অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে, কিন্তু দিন যত ঘনাচ্ছে তত নির্বাচন হবে কিনা সন্দেহ, সংশয় বাড়ছে। কিন্তু এই যে দেখুন, এই যে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র, যে ছেলেটি ওসমান হাদি, একটা আওয়াজ উঠেছে ইতিমধ্যে, যে আওয়াজটা এমন যে ওসমান হাদির বিচারের আগে ভোট হতে পারবে না, এমন আওয়াজ উঠেছে। এবং এই আওয়াজের প্রেক্ষিতে এই ইনকিলাব মঞ্চ গত শুক্রবার থেকে শাহবাগে অবস্থান নিয়েছে। এই ইনকিলাব মঞ্চটা কি আসলে? এই ইনকিলাব মঞ্চটার জন্ম কবে? আপনারা খুব পেছনের স্মৃতি থেকে মনে করতে পারবেন না ইনকিলাব মঞ্চ নামে বাংলাদেশে কোনো একটা সংগঠন আছে। মাত্র 1 বছর, গত 1 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন 1.5 বছর হয়েছে, প্রায় 17 মাস হচ্ছে, 17 মাস শেষ হতে যাচ্ছে। এই ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ সরকার পতনেরও আরো কয়েক মাস পরে। আমরা প্রথমে যে বঙ্গভবন ঘেরাও টেরাও এই সব সময়কালেই দেখলাম যে ইনকিলাব মঞ্চ নামে কয়েকজন ছেলেপেলের একটি সংগঠন। এই সংগঠনটা আসলে জামাতের সংগঠন। জামাত খুব কৌশলী একটা দল, আমি প্রতারকও বলি এদেরকে। নিজের ব্যানারে অনেক কিছু করলে ওই দলের উপরে চলে যায় বিধায় তারা নানা রকম ব্যানার, নানা রকম উইন্ডো খুলে এই কর্মকাণ্ডগুলো করে। এই ইনকিলাব মঞ্চ আসলে একটা মব সৃষ্টির একটা কারখানা। ইনকিলাব মঞ্চ নামে মব সৃষ্টি হবে, জামাতের যাতে দোষ না হয়, শিবিরের যাতে দোষ না হয়। এই ইনকিলাব মঞ্চ আসলে গত 1 বছরে এদের কর্মকাণ্ড কি? মানুষকে আতঙ্কিত করা, আতঙ্ক তৈরি করা সমাজে। সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি চলে গেছেন, পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এই বিদায় হওয়ার পর থেকে তার বিচারের দাবি আছে শাহবাগে, খুব জোরালো দাবি। এটি জামাতেরই মঞ্চ, এবং শাহবাগ থেকে শুক্রবারের পরে এটি সারা দেশেও বিস্তার লাভ করার চেষ্টা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, বিভিন্ন জায়গায় এই আন্দোলনটা দানা বাঁধছে। ইনকিলাব মঞ্চ কি এত বড় সংগঠন হঠাৎ করে সেদিন জন্ম নিয়ে আজকে বিরাট কিছু হয়ে গেছে? এর প্রধান পৃষ্ঠপোষক জামাত, এর অর্থ, এর শক্তি, এর জনবল সবকিছু দেওয়া হচ্ছে জামাতের নেতৃত্বে। কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই ইনকিলাব মঞ্চকে দিয়ে আরেকটা খেলা হবে, যেটি গত বছর জুলাই আগস্ট নিরপেক্ষ একটা চরিত্র দিয়ে সমন্বয়কদের দ্বারা আওয়ামী লীগ সরকারকে ফেলিয়ে দেওয়া হলো। ঠিক তেমনি রাজনৈতিক অন্দরমহলের খবর হচ্ছে যে এই ইনকিলাব মঞ্চকে দিয়ে একটা নয়া নাটক সাজানো হচ্ছে। যখন জামাত জোট দেখবে যে নির্বাচন পরিস্থিতি অনুকূলে নয়, তাদের অনুকূলে নয়, তখন এই ইনকিলাব মঞ্চটাকে জারি রাখা এবং ইনকিলাব মঞ্চ একটা নিরপেক্ষ চরিত্র, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে, ধোঁয়া দিয়ে, চোখে ধুলো দিয়ে এই ইনকিলাব মঞ্চ দিয়ে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার একটা প্রচেষ্টা জারি আছে। এদিকে নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে, মনোনয়নপত্র আজকে দাখিল করা হয়ে গেছে। অন্যদিকে আর একটা উইন্ডো খোলা রয়েছে, যার দরুন নির্বাচন আদৌ হবে কিনা, নাকি দেশ এক দীর্ঘস্থায়ী গন্ডগোলের মধ্যে ঢুকে যায়।
গন্ডগোলটা একটু থেমে আছে। কয়েকদিন আগে ওই যে ওসমান হাদির মৃত্যুর পরবর্তী সময়ে খুব বড় ধরনের কিছু স্থাপনায় আঘাত করা হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী এসব জায়গায় হামলা করার ফলে সব মানুষ ক্ষুব্ধ হয়েছে। জামাতকে আপনি খানিকটা নীরব দেখছেন না? নীরবতার পরে কিন্তু ঝড় আসে। জামাত এই উইন্ডোগুলোকে দিয়ে একটা বড় ধরনের ঝড় তৈরি করবে বলে মনে হচ্ছে। এই জন্য আমি অনেক কন্টেন্টে বলেছি যে নির্বাচনটা হয়তো হয়ে যাবে, কিন্তু আদৌ নির্বাচনটা হবে কিনা সে ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ সংশয় আছে। আমাদের দেখতে হবে, আরো 7-10 দিন না গেলে পরিষ্কার বলা যাবে না যে আদৌ নির্বাচনটা আসলে হয়ে যাবে কিনা। এখন ইউনূসের পাহারাদার চলে গেলেন, আর একজন আসবেন রাষ্ট্রদূত, সবকিছু মিলিয়ে নির্বাচন হবে কিনা আমরা সত্যিকার অর্থে একটা সন্দেহ সংশয়ের মধ্যে অবস্থান করছি বাংলাদেশের মানুষ। আমরা দেখতে থাকি কি ঘটছে সামনে।